আবারও পাকিস্তানে হামলা হয়ে গিয়েছে এবং এমন হামলা হয়েছে যে হামলার জবাব দেওয়ার মতন ক্ষমতা নেই গোটা পাকিস্তানে। একটি একেবারে শান্ত রাত, আর সেই শান্ত রাতই নরককুণ্ডে পরিণত হয়ে গেল মুহূর্তের মধ্যে। পাকিস্তানের বান্নু জেলায় ইতিমধ্যেই 12 জন পুলিশ কর্মী তারা শেষ হয়ে গিয়েছে। একেবারে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ। তবে এটি যে একেবারে সাধারণ মাপের হামলা ছিল এমনটি নয়, একেবারে ড্রোন ব্যবহার করে অত্যাধুনিক কৌশল সাজিয়ে এই হামলাকে পরিকল্পনা করা হয়েছে। চলুন আজকের ভিডিওতে আমরা দেখি এই হামলার পেছনে কারা রয়েছে আর কারা পাকিস্তানের ভেতরে ঢুকে গিয়ে এই ভয়াবহ হামলাটা সংগঠিত করলো, আর কেনই বা খাইবার পাখতুনখোয়া যে প্রদেশ এটা টার্গেট হচ্ছে, এর পেছনে কারা রয়েছে চলুন সেটা দেখে নিই। তার আগে দেখুন কত পত্রপত্রিকা এটাকে নিয়ে প্রতিবেদন করেছে, শুধু একটা নয় একাধিক পত্রপত্রিকা। দেখুন ইকোনমিক টাইমস এটা নিয়ে প্রতিবেদন করেছে, তারা লিখেছে কার বোম অ্যাটাক ইন চেকপোস্ট কিল 12 ইন নর্থ ওয়েস্ট পাকিস্তান। মানে এরা পুলিশের সোর্স দিয়েছে। আর একটা পেপার দেখুন এরা করেছে এনএসটি অনলাইন, তারা করেছে একই মানে লেখা দেখুন। তারপরে দ্য ডন এরা আবার দিয়েছে দেখুন 11 জন এরা দিয়েছে ডেডলি অ্যাটাক, এরা আবার 11 জন দিয়েছে ডেডলি অ্যাটাক হয়ে গিয়েছে। এরকম পর পর প্রচুর পত্রিকা এটাকে নিয়ে কপি লিখেছে। এবং বিষয়টা যেটা হচ্ছে যে এতগুলো পত্রপত্রিকা যখন করলো তখন তো বিষয়টা গম্ভীর, এটা তো ভাবতে হবে, ছোট বিষয় কখনোই নয়। শনিবারের গভীর রাত ফতেহে খেল পুলিশ চেকপোস্ট, সেখানে সেই সময় জোনা 15 পুলিশ অফিসার তারা ডিউটি দিচ্ছিলেন। হঠাৎ করেই অন্ধকার চিরে দ্রুত গতিতে একটি গাড়ি এসে চেকপোস্টের দেওয়ালে ধাক্কা মারে, আর এই ধাক্কা মারার সঙ্গে সঙ্গে জোরালো বিস্ফোরণ হয়। এবং যা শোনা যাচ্ছে সেটি প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে যে সমস্ত ঘর বাড়িগুলো ছিল তাদের জানলার যে কাঁচ সেগুলো ভেঙে গিয়েছে, এতটাই জোরালো বিস্ফোরণ ছিল। এবং এই বিস্ফোরণের পরপরই গোটা এলাকা ধুলোয় একেবারে ঢেকে যায়, মানুষ তাকিয়ে দেখতে পাচ্ছিল না, একই অন্ধকার তার উপর ধুলো। পালাবার চেষ্টা করছিল বহু মানুষজন বা বহু পুলিশ, কিন্তু তখন একেবারে চারিদিক থেকে ঘিরে ধরে গোলাবর্ষণ শুরু হয়। এবং গোলাবর্ষণ যে শুধু হয়েছে তা নয়, ওপর থেকে ড্রোনের মাধ্যমে বোম্বিংও করা হয় এমনও অভিযোগ আসছে। মানে চারিদিক থেকে প্রথমে তো বোম্বিং হলো গাড়ি দিয়ে, তারপর যে কিছুটা রেহাই পাবে তা না, চারিদিক থেকে ঘিরে ধরে একদম ফায়ারিং চললো। এবং মাথার ওপর থেকেও ড্রোনের মাধ্যমে গুলিবর্ষণ বোমবর্ষণ এসব চলেছে। সুতরাং সেখানকার পুলিশ কর্মী যারা ছিল তারা কোনোভাবেই পালানোর সুযোগই পায়নি। এখনো পর্যন্ত যা খবর উঠে আসছে সেটা হচ্ছে প্রায় 12 জন পুলিশ কর্মকর্তা তারা শেষ হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো পর্যন্ত কতজন চাপা রয়েছে সেটা বোঝা যাচ্ছে না। ইতিমধ্যেই সেখানে গিয়ে কাজ শুরু হয়েছে, ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে এবং অনুমান যেটা করা হচ্ছে যে এখনো মৃতদেহ উঠতে পারে। এবং বান্নুর যে হাসপাতাল সেখানে সাময়িকভাবে রক্তের বিরাট হাহাকার শুরু হয়ে গিয়েছে, আর স্থানীয় মানুষজন তারাও গিয়েছে সেখানে উদ্ধার কার্যে হাত লাগিয়েছে। এবং এলাকার মানুষজন যেটা বলছে যে এই বিস্ফোরণটা যখন ঘটে তারপর তারা চেষ্টা করেছিল সেখানে যাওয়ার, যে কি হয়েছে এটা দেখার, কিন্তু টানা 2 থেকে 3 ঘন্টা সেখানে ব্যাপক গুলিবর্ষণের শব্দ শোনা যায়। 2 থেকে 3 ঘন্টা কেউ সেখানে পৌঁছতেই পারেনি। ফলে হামলাকারীরা একেবারে দীর্ঘ সময় নিয়ে সেখানে তাণ্ডব চালিয়েছে এবং নিশ্চিত হয়েছে যাতে এই ঘটনায় একজনও পাকিস্তানি পুলিশ জীবিত না থাকে, এটা তারা নিশ্চিত করেছে। এবং এই হামলাটা যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে এত বড় হামলা পরে প্রচুর মানুষজন দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন, আমার একদম দেয়াল পুরো ভেঙে পড়ে গিয়েছে। এখানে অত্যাধুনিক ড্রোনের ব্যবহার হয়েছে এবং সূত্রের খবর যা আসছে তাতে জঙ্গিরা এর আগে এই ধরনের ড্রোন ব্যবহার করে চেকপোস্টে হামলা, এটা একেবারে নজিরবিহীন, এটা হয়নি। আগে তারা কি করেছে, এই যে চেকপোস্টটি ছিল সেটা তারা রেইকি করেছে দীর্ঘ সময় ধরে, এবং রেইকি চালানোর পর তারপর যখন তারা
কনফার্ম হয়ে যায় যে না এইভাবে আমরা সেখানে হামলা চালাবো, তারপরে ড্রোন ব্যবহার করে সেখানে তারা হামলা চালিয়ে দিয়েছে, একদম বোম ভর্তি করে, বারুদ ভর্তি করে গাড়ি নিয়ে গিয়ে দেয়ালে ঠুকে দিয়েছে। দক্ষিণ এশিয়ার যে সন্ত্রাসবাদ সেটা এখন একেবারে নতুন এবং বিপজ্জনক স্তরে পৌঁছে গেছে। আগে কি হতো? আগে টুকটাক হয়তো বোম বিস্ফোরণ হতো, গায়েতে বোম বেঁধে নিয়ে ঢুকে যেত। এখন যেটা হচ্ছে যে সুসাইড বোম অ্যাটাক, এটা তারা ততটা করছে না। এখন তারা করছে প্রযুক্তি নির্ভর, অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে একেবারে মারণঘাতী যে হামলা, সেই হামলা তারা চালাচ্ছে। এবার যেটা সব থেকে বড় প্রশ্ন, যে এই এত বড় যে হামলা, এই হামলার দায় কে নিল? এটাই তো সবচেয়ে বড় বিষয়, কারা দায় নিল? আর এরা তো কেউ দায় না নিলে সবার আগে ভারতের ঘাড়ে চাপাবে যে ভারতই এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আরে ভারত কেন করতে যাবে? এ সমস্ত মানে কি বলবো, কীট পতঙ্গের দেশে হামলা চালিয়ে শুধুমাত্র পয়সাই নষ্ট, আর কিছু হয় না। এমনি তো কেউ দায়িত্ব নিয়ে নিয়েছে। যাই হোক, যেটা বলছিলাম আর কি, যে হামলার দায় কারা নিয়েছে। এখনো পর্যন্ত যা খবর আসছে তাতে হচ্ছে এই হামলার দায় স্বীকার করেছে ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান। এই যে ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান, এটা বিশেষজ্ঞরা বলছে এটা কোনো বিচ্ছিন্ন দলই নয়, এটা অ্যাকচুয়ালি টিটিপি, তেহরিকে তালিবান পাকিস্তান। তারাই এখন ছোট ছোট বিভিন্ন জঙ্গি গোষ্ঠীতে বিভক্ত হয়ে গিয়ে সম্মিলিতভাবে হামলা চালাচ্ছে। আর টিটিপি পাকিস্তানের উপরে কি অবস্থা করছে আমরা সবাই জানি। একেবারে দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে তারা নিরাপদ জায়গায় থেকে এই হামলাগুলোকে চালাতে পারছে। একই সঙ্গে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেকার যে তিক্ত কূটনৈতিক সম্পর্ক, এটাকে তারা কাজে লাগাচ্ছে এবং এটাকে তারা কাজে লাগিয়ে আরো জটিল করে এরা কিন্তু এই হামলাটা চালাতে পারছে। এইবার যেটা বলা হচ্ছে যে বান্নু জেলা কেন বারবার টার্গেটের শিকার হচ্ছে, যে এই এলাকাটা, এটা কৌশলভাবে যদি দেখতে পাওয়া যায় ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ একদিকে আফগানিস্তান রয়েছে, একদিকে পাকিস্তান রয়েছে, এই যে মধ্যবর্তী একটা সীমান্ত এলাকা, যে কারণে এরা সীমান্তের সুযোগ নিয়ে বিভিন্ন দেশ থেকে যাতায়াত করে জঙ্গিরা। এই জঙ্গিগুলো তাদেরই তৈরি এবং তাদের তৈরি এখন তাদের বিরুদ্ধেই কাজ করছে। এখন কোনোভাবেই তাদের কথা শুনছে না, কারণ এই দুটো দেশ, এই আফগানিস্তান এবং পাকিস্তান, এদের মধ্যে তথ্যের কোনো বিনিময় নেই। সুতরাং গোয়েন্দা তথ্য যদি বিনিময় না হয়, সেই ক্ষেত্রে কি করে থামাবে এই হামলা? থামানো কোনোভাবেই সম্ভব নয়। এই হামলা আরো বাড়বে। একদিন এক নিঃশ্বাসে 12 জনকে শেষ করে দিল, এটা তো ছোট কথা নয়। এমনকি আজকে তো যে সমস্ত পত্রপত্রিকাগুলো দেখালাম তার মধ্যে পাকিস্তানেরও পত্রপত্রিকা রয়েছে, তারাও তো লিখছে। তারা অবশ্য 11 জনকে লিখেছে, আর অন্যান্য জন আরো বেশি লিখছে। তবে বাড়বে, এটা ছোট বিষয় নয়, আরো বাড়বে। পাকিস্তানি পুলিশ সদস্যদের যে কি করুণ দশা দেখুন, ডিউটি করতে গিয়ে এইভাবে শুয়ে পড়তে হচ্ছে। এই হচ্ছে পাকিস্তান। বড় বড় লেকচার, কদিন আগেও বিরাট লেকচার মেরেছিল, তার লেকচারের ফল ভুগে গিয়েছে। কি হতে পারে? তাদের দেশে তৈরি সন্ত্রাসীরা এখন তাদেরকে মারছে। আর যারা মনে করছেন যে এর পেছনে ভারতের হাত আছে, এর পেছনে ভারতের কোনো হাতই নেই। ভারত কেন এই সমস্তগুলি করতে যাবে বলুন? কেউ একজন তো দায়িত্ব নিয়ে নিয়েছে টপকানোর জন্য। তারা তো খুব দায়িত্বজ্ঞানহীন কাজ করছে। ওই যে আননোন গানম্যান, তারপরে আননোন হুইকেলস, এই যে গাড়িটাও আননোন। এই আননোনে পাকিস্তান শেষ। পরিচয়হীন লোকজন কি যে করছে পাকিস্তানে বুঝতেই পারছেন। একই সঙ্গে এতজন পুলিশ সদস্য শেষ, দায়ও নিয়ে নিয়েছে কে করেছে। কাজেই তাদের আর বলার কোনো জায়গা নেই যে এর পেছনে ভারতের হাত রয়েছে। একেবারে তাদের দেশেরই সন্ত্রাসী সংগঠন, তাদের দেশেরই বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যা বলবেন আপনি। টিটিপি তাদের দেশের কি সবাই জানে, এটা তো আর আমাদের দেশের নয়, বা আমাদের সঙ্গে তাদের কোনো লেনদেনও নেই। সুতরাং এরা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করে যা হবার হয়ে যাবে। এখানে ভারতকে খরচা করে গোলা বারুদ ফেলে, মানে এক একটা ব্রাহ্মসের দাম কত বলুন তো? প্রচুর দাম, গোলা বারুদের দাম প্রচুর। এই সমস্ত কীট পতঙ্গ নিকৃষ্ট একটা দেশ, তাদের জন্য এইগুলোকে নষ্ট করা খুব একটা যুক্তিসঙ্গত কাজ নয়। আমি বলবো ভারত সরকার খুব ভালো করেছে। চুপচাপ ভাই, চুপচাপ থাকো, নিজেরা নিজের কাজ করে দেবে, আমরা শুধু দেখবো আর মাঝে মধ্যে এরকম খবর করব। যাই হোক, আপনাদের বক্তব্য কি বলুন? যেভাবে ওই একটা হামলায় 12 জনকে পাঠিয়ে দিয়েছে ওপরে, তারা সেখানে গিয়ে কি করবে তারাই জানে। এটাকে নিয়ে আপনাদের ঠিক কি বক্তব্য অবশ্যই জানাবেন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন,
সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকে ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।